আচ্ছা, সো এই ভিডিওতে আমরা হচ্ছে অ্যাবসর্পশন প্রবাবিলিটি, মিন হিটিং টাইম, মিন রিটার্ন টাইম এগুলো দেখবো। এগুলো মেনলি ম্যাথ টাইপের ইকুয়েশন সলভিং। সো একটু ভালো মতো দেখলেই পারা যায়। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে রিকারেন্ট, ট্রানজিয়েন্ট এগুলোটি চিনি। অ্যান্ড এখন আমরা দেখবো অ্যাবজর্ভিং স্টেটস। অ্যাবজর্ভিং স্টেটস কি? অ্যাবজর্ভিং স্টেটসকে আমরা বলতে পারি একটা ব্ল্যাক হোলের মতো, যেখানে কোনো কিছু ঢুকলে আর বেরোইতে পারবে না। আমরা এখানে দেখতেছি এই 0 স্টেট আর 3 স্টেটটা, এই দুইটার দিকে যদি আমরা তাকাই, কখনো যদি আমার চেইনটা আমার এই স্টেটে প্রবেশ করে, তাহলে কি আর এই স্টেট থেকে কখনো বেরোতে পারবে না। কারণ এই স্টেট থেকে 1 প্রবাবিলিটিতেই আবার এই স্টেটে ঢুকতেছে, মানে এটা ফুললি একটা ব্ল্যাক হোলের মতো কাজ করবে তখন। মানে আমার মার্কভ চেইনটা এই স্টেট থেকে আর কখনোই বেরোতে পারবে না, কারণ 0 থেকে বেরোয়ার প্রবাবিলিটি শুধু একটারই আছে, একটা দিক থেকে বেরোতে পারে, সেটা আবার 1 প্রবাবিলিটিতে 0তেই ঢুকে, লুপের মতো। সো এইখান থেকে আমি আর কখনো বেরোতে পারবো না। সেম গোজ ফর এইটা। আমি যদি 3তে একবার ঢুকে যাই, আমি 100% সিউরিটি নিয়ে বলতে পারি যে আবার 3তেই ফিরে আসবো, কারণ এখান থেকে বেরোয়ার শুধুমাত্র একটাই ওয়ে, অ্যান্ড ওটা আবার 3তেই ফিরে আসে। সো এই দুইটা হচ্ছে আমার অ্যাবজর্ভিং স্টেটস, অ্যান্ড এখানে 1 আর 2 হচ্ছে আমার অ্যাবজর্ভিং ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে শুরু করে 0তে আসার প্রবাবিলিটি হচ্ছে 1, 3 থেকে শুরু করে 3তে আসার প্রবাবিলিটি হচ্ছে 1। সো এই অ্যাবজর্ভিং স্টেটসগুলোকে আমরা সাধারণত এ দিয়ে লিখে থাকি। সেখানে কই জানি দেখাইছে। অ্যাবজর্ভিং স্টেটসগুলোকে আমরা হচ্ছে এ দিয়ে লিখি, এ ইজ ইকুয়ালস টু 0,3। এখন অ্যাবজর্ভিং স্টেট হওয়ার ক্রাইটেরিয়া কি, যে ওটা থেকে শুরু করে ওটাতে আসার প্রবাবিলিটি 1 হইতে হবে, অ্যান্ড এ মার্কভ চেইন ইজ কল্ড অ্যাবজর্ভিং। মার্কভ চেইনটাকে কখন অ্যাবজর্ভিং বলবো? যখন তার মধ্যে অ্যাটলিস্ট একটা অ্যাবজর্ভিং স্টেট আছে। একটা অ্যাবজর্ভিং স্টেট থাকলেই সেটা আমার সেই মার্কভ চেইনটা কি মার্কভ চেইন? অ্যাবজর্ভিং মার্কভ চেইন। From every non-observing state, there is a positive probability of eventually reaching an observing state. মানে আমি যদিও এইখান থেকে শুরু করি বা এইখান থেকে শুরু করি, অলওয়েজ দেয়ার ইজ আ পসিবিলিটি যে আমি আমার অ্যাবজর্ভিং স্টেটে প্রবেশ করবো, অ্যান্ড একবার যদি আমি অ্যাবজর্ভিং স্টেটে প্রবেশ করি, ওখান থেকে আর কখনো বেরোতে পারবো না। অ্যান্ড এখানে 1 আর 2 হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট ক্লাস, এটা বোঝাই যাচ্ছে। এখন আমরা অ্যাবজর্ভিং অ্যাবজর্পশন প্রবাবিলিটিস নিয়ে কাজ করব। সো এ হচ্ছে আমার অ্যাবজর্ভিং স্টেটসের সেট। এখন আমাকে বলতেছে যে যদি, আর এ আইটা কি? এ আইটা হচ্ছে আমার এতে, মানে এতে এসে অ্যাবজর্ভ হওয়ার, এ আইটাকে মানে বোঝাচ্ছে যে আমার আই স্টেট থেকে বের হয়ে এতে এসে অ্যাবজর্ভ হওয়ার প্রবাবিলিটি। এখন আই স্টেটটা যদি এতে, এ সেটের সাবসেট হয় অথবা এতে বিলং করে, দেন এ আই ইজ ইকুয়ালস টু 1, মানে অলরেডি এটা অ্যাবজর্ভড। আবার ইফ আই ক্যান নেভার রিচ এ, দেন এ আই ইজ ইকুয়ালস টু 0. For all other transient states I, ai is equals to summation of pi j into a j. এখন এটা বলতে কি বোঝাচ্ছে এটা আমরা একটু এখানে দেখি। ফার্স্ট অফ অল, আমার যদি স্টার্ট হয় এখান থেকে, আচ্ছা আমি এখন কথা বলতেছি যে 0তে অ্যাবজর্ভ হওয়ার প্রবাবিলিটি, 0তে অ্যাবজর্ভ হওয়ার প্রবাবিলিটি।
এখন আমার যদি স্টার্ট হয় এখান থেকে, তাহলে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1। আমি যদি 0 থেকে শুরু করি, জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1। আবার আমি যদি 3 থেকে শুরু করি, তাহলে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0। কেন? কারণ 3 নিজেই একটা অ্যাবজর্বিং স্টেট, সো 3 থেকে বের হওয়ার কোনো উপায় নেই। সো 3 থেকে যদি আমি শুরু করি, আমি 3তেই সারা জীবন থেকে যাব, জীবনেও আমি জিরোতে পৌঁছাতে পারবো না। জিরোতে না পৌঁছাতে পারলে জিরোতে অ্যাবজর্ব হব না। সো 3 থেকে শুরু করে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0। আর 1 থেকে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি আমরা কীভাবে বের করব? 1 থেকে জিরোতে যাওয়ার প্রবাবিলিটির সাথে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি, যেই ইয়েটা আছে, প্রবাবিলিটিটা আছে, ওটা গুণ করব, প্লাস আবার 1 থেকে 2তেও যাওয়া যায়, সো 2/3 এই প্রবাবিলিটি ইন্টু এ 2, মানে 2 থেকে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি গুণ করব এবং এই দুইটা যোগ করব। এটা আমরা নেক্সট ইয়েতেই দেখব। সো এটাকে একটু ডুপ্লিকেট করে নেই, ডুপ্লিকেট করে এখানে রাখি অ্যান্ড না, ঠিক আছে। সো এখানে আমাকে বলতেছে যে A0, আমি কি নিয়ে কাজ করতেছি? ইভেনচুয়ালি অ্যাবজর্বড ইন স্টেট 0। আমার ইভেনচুয়ালি স্টেট 0তে এসে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি নিয়ে আমি কাজ করতেছি। এখন এটা আমার মাথায় রাখতে হবে। সো A0 মানে A0 থেকে A0, A3 থেকে হওয়ার প্রবাবিলিটি A3। আর ট্রানজিয়েন্ট স্টেটসগুলোর জন্য হবে এভাবে, যেটা দেখাইলাম, যে 1/3 ইন্টু A1 A0 প্লাস 2/3 ইন্টু A2। আবার A2 ইজিকলস টু, তাহলে কী হবে? A2 থেকে এখানে একটা যাওয়া যায় আর এখানে একটা যাওয়া যায়, সো 1/2 ইন্টু A1 আর 1/2 ইন্টু A3। আচ্ছা, এখন আমার জিরো স্টেট থেকে জিরো স্টেটে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি আমি জানি হচ্ছে 1, আর 3 নাম্বার স্টেট থেকে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমি জানি 0। তাহলে আমার A0 ইজ ইকুয়ালস টু 1 আর A3 ইজ ইকুয়ালস টু 0 এটা হবে। সো আমি যদি এটা বসাই দেই অ্যান্ড দেন এই ইকুয়েশনটা সলভ করি, আমি পেয়ে যাব A1 ইজ ইকুয়ালস টু হাফ অ্যান্ড A2 ইজ ইকুয়ালস টু 1/4। অ্যান্ড এটার ইন্টারপ্রিটেশনটা কি? এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ফার্স্ট অফ অল 0 থেকে স্টার্ট করে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি 100%। 3 থেকে স্টার্ট করে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি 0%। 1 থেকে স্টার্ট করে জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি 50% চান্স। আর 2 থেকে শুরু করে 25% চান্স নিয়ে জিরোতে আসা যায়। এটা হচ্ছে আমার অ্যাবজর্পশন প্রবাবিলিটি। এখন এই অ্যাবজর্পশন প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা যদি আরেকটা দিক চিন্তা করি, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ বলতেছি জিরোতে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি। এখন যদি আমরা 3তে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি নিয়ে কাজ করি, তাহলে আমরা কীভাবে করব? আমরা তো অলরেডি 0 এরটা বের করছি, যেটা কিনা A দিয়ে লিখছি আমরা। সো এখন যদি আমরা 3 এরটাকে B ধরি, তাইলে B মানে 0 থেকে শুরু করে 3তে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি তখন 0 হয়ে যাবে, B0 0। 3 থেকে শুরু করে 3তে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি তখন 1 হবে অবভিয়াসলি, B3 1। আর বাকি দুইটার ক্ষেত্রে ওরা বলতেছে যে BI ইজ ইকুয়ালস টু 1 মাইনাস AI, তাইলে B1 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস A1 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু হাফ। আর B2 is equals to 1 minus A2 is equals to 1 minus 1/4 is equals to 3/4. That means 1 থেকে শুরু করে 3তে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি 50% অ্যান্ড 2 থেকে শুরু করে
3-তে অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি 75%। এভাবে করে আমরা অ্যাবজর্পশন প্রবাবিলিটির ম্যাথগুলা করে থাকি। ওকে, এখন আমরা আসব, আচ্ছা এখানে আরেকটা প্রবলেম দিছে, এটাও যদি আমরা একটু সলিউশন করি তাহলে এখানে আমাদেরকে একটা মার্কআপ চেইন দিয়ে দিছে, অ্যান্ড এই মার্কআপ চেইনের মধ্যে অবশ্যই দুইটা রিকারেন্ট ক্লাস আছে, যেটা কিনা হচ্ছে 1 আর 2 আর 5 6 7, এটা দেখলে বোঝা যাচ্ছে এই দুইটা হচ্ছে রিকারেন্ট ক্লাস। অ্যান্ড বলছে যে অ্যাজিউম x নট ইজ ইকুয়ালস টু 3। x নট বলতে আমরা ইনিশিয়াল স্টেট বুঝাচ্ছি এখানে, এটা মনে রাখতে হবে। x নট বলতে ইনিশিয়াল স্টেট বোঝানো হয়, ইনিশিয়াল স্টেট। আচ্ছা, এখন আমাকে বলতেছে যে এই দুইটা হচ্ছে রিকারেন্ট ক্লাস। তো রিকারেন্ট ক্লাস যেহেতু আমরা এগুলারে একটা মানে ক্লাস আকারে লিখতে পারি, R1 ক্লাস, আর এটার R2 ক্লাস আকারে লিখতে পারি। অ্যান্ড অবশ্যই যেহেতু রিকারেন্ট ক্লাস, তাইলে অবশ্যই তারা কি হবে, অ্যাবজর্বিং হবে। ক্লাসটাকে যদি আমি একটা স্টেট হিসেবে কল্পনা করি, তাহলে এই স্টেটটা অবশ্যই কী হয়ে যাবে, অ্যাবজর্বিং স্টেট হয়ে যাবে। সেই জন্য এটার অ্যাবজর্পশনটা দেখানো হয়েছে। এখন আমাকে বলা হয়েছে যে আচ্ছা এখন আমাকে বলা হয়েছে যে বাই দ্য অ্যাবভ ডেফিনেশন উই হ্যাভ 1 আর 2, মানে আমাকে R1 এ অ্যাবজর্বড হওয়ার প্রবাবিলিটিটা বের করতে হবে। সো আমরা যেহেতু R1 থেকে R1 এ অ্যাবজর্বড হওয়ার প্রবাবিলিটি 1, আর R2 যেটা কিনা হচ্ছে এই পাশে আছে, R1 থেকে R1 এ অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি অবশ্যই 1 হবে। আর R2ও যেহেতু অ্যাবজর্বিং, সো R2 থেকে যদি আমি শুরু করি তাহলে কখনো R1 এ পৌঁছাইতে পারবো না, তাহলে R2 থেকে R1 এ অ্যাবজর্ব হওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 0। অ্যান্ড বাকিগুলোর ক্ষেত্রে R3 থেকে যদি শুরু করি, 3 থেকে আমার দুই দিকে যাওয়া যায়, এদিকে অ্যান্ড এদিকে। সো আমি এটা কোনটা, হাফের সাথে, সো হাফ ইন্টু R1 দিব আর হাফ ইন্টু R4 দিব। আবার 4 থেকে যদি শুরু করে আমি 3 দিকে যেতে পারবো, এদিকে এদিকে অ্যান্ড এদিকে। সো 1/4 ইন্টু R3, 1/4 ইন্টু R1, 1/4 ইন্টু R2 এভাবে করে দিব আমি। সো এভাবে R1 ইজ ইকুয়ালস টু এটা বসালাম, R2 ইজ ইকুয়ালস টু এটা দিলাম, A3 A4 ওই যে 1/2 ইন্টু R1 হাফ ইন্টু R4, এটা A4 এটা করলাম, এভাবে করলাম, একটা আরেকটার মধ্যে মান বসালাম, মান বসানোর পর A3 ইজ ইকুয়ালস টু এটা পাবো, A4 ইজ ইকুয়ালস টু এটা পাবো। দেয়ারফর ইফ x naught is equals to 3, the chain will end up in R1 with probability of A3 is equals to 5/7. আমাকে এখানে আস্ক কি করছিল যে আমার x naught is equals to 3, সো x naught is equals to 3 মানে কি, আমি 3 থেকে শুরু করব। তো আমি এখন এই পুরাটা ক্যালকুলেট করে দেখলাম যে আমি যদি 3 থেকে শুরু করি তাইলে আমার R1 এ এসে অ্যাবজর্বড হওয়ার প্রবাবিলিটি হচ্ছে A3 is equals to 5/7। এটাই হচ্ছে আমার অ্যান্সার। So this was it for our absorption probability and absorbing states. এখন আমরা চলে যাব মিন হিটিং টাইমে। সো মিন হিটিং টাইমের এখানে অনেক কিছু বলা আছে, বাট মিন হিটিং টাইম জিনিসটা আসলে কি, মিন হিটিং টাইম জিনিসটা হচ্ছে যে আমি একটা স্টেটে আছি, ওই স্টেট থেকে আরেকটা স্টেটে হিট করার জন্য আমার কতটুকু টাইম লাগবে, অ্যাভারেজে কতটুকু টাইম লাগবে। সো জাস্ট ইম্যাজিন যে আমি এখানে আরও কয়েকটা স্টেট আছে এরকম কিছু একটা, এখন আমি এই স্টেট থেকে এই স্টেটে হিট করতে চাই। অবশ্যই আমার প্রথম কাজটা হচ্ছে এই স্টেট থেকে বের হওয়া। সো এই স্টেট থেকে আমি যদি এই স্টেটের দিকে আগাইতে চাই, অবশ্যই আমাকে 1 স্টেপ আগাইতে হবেই, এটা একদম ফরজ কাজ, মানে আমার এইটার থেকে বের হইতে হইলে আমার একটা স্টেপ নিতে হবেই।
সো আমি একটা স্টেপ নিয়ে হয়তো এখান থেকে এখানে যাব, দেন এখান থেকে এখানে যাব, দেন এখান থেকে এখানে যাব, এরকম করে। ঠিক আছে, এখান থেকে এখানে যাব, বাট আমি এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাব। সো এই যে একটা স্টেপ নিছি, এইটার জন্য আমরা সবসময় দেখব যে মিন হিটিং টাইমে একটা স্টেপ যোগ করা হয়, বিকজ উই স্পেন্ড ওয়ান স্টেপ দেন কন্টিনিউ ফ্রম দ্য নিউ স্টেট। মানে আমরা একটা স্টেপ ইউজ করি খালি বের হওয়ার জন্য। সো দিস ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট যে মিন হিটিং টাইমে আমরা সবসময় একটা ওয়ান যোগ করব অলওয়েজ। আচ্ছা, এখন তাহলে মিন হিটিং টাইমের মোটামুটি থিওরিটা আমরা বুঝতে পারছি যে আমরা একটা স্টেট থেকে বেরোয় আরেকটা স্টেটে যাব, এই হলো মেইন আমার কথা। এখন আমরা যদি মিন হিটিং টাইমের ম্যাথ টাইপের একটু দেখতে চাই, সো আমার সেম এইটাই, আমার যেই ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের উপরেই করতেছে। বলছে যে লেট 0 আর 3 তো আমার অ্যাবজর্বিং, এটা ঠিক আছে। এখন বলছে যে দ্য এক্সপেক্টেড স্টেপস টু হিট 0 অর 3। ঠিক আছে, আমার 0 অথবা 3 হিট করার জন্য এক্সপেক্টেড স্টেপস কয়টা লাগবে? সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে বলছে 0 অর 3, তার মানে যে কোনো একটা করলেই হলো, যে কোনো একটা হিট করলেই হলো। সো আমি যদি 0 থেকে বেরোই, তাহলে এই 0 অথবা 3 এটার মধ্যে যে কোনো একটাকে আমি হিট করতে পারবো। 0কে অবশ্যই আমি হিট করতে পারবো, যদিও আমার এটা অ্যাবজর্বিং, বাট 0 থেকে বেরোতে আমি 0-রে হিট করতে পারবোই। সো 0 থেকে বেরোয় 0-রে হিট করতে আসলে আমার কয়টা স্টেপ লাগবে? 0টা স্টেপ লাগবে, লাইক আসলে লাগবেই না। ঠিক আছে, আর যদি আমি T3 মানে 3 থেকে বেরোই, আবার 3 থেকে বেরোইলে আমি কোনটারে হিট করতে পারবো? 3-রে হিট করতে পারবো। 0-রে তো পারবো না, এটা আমি জানি, বাট 3-রে হিট করতে পারবো। আর 3-রে হিট করবো কয়টা স্টেপে? 0টা স্টেপে। কেমনে? মানে 3 থেকে বেরোয় 3 ঢুকছে, আবার স্টেপ কিসের? ওকে, এখন বলতেছে 1 আর 2-তে আসতে। 1 থেকে বেরোয় আমার 0 অথবা 3 যে কোনো একটাতে হিট করার জন্য আমার কয়টা, মানে মিন হিটিং টাইম কত হবে সেটা বের করবো। সো আমি কি করব? 1 যেটা বললাম যে এটা ফরজ কাজ, এটা কি? এটা হচ্ছে ফরজ কাজ, ফরজ কাজ। এখন এটা যোগ কি করব? টি নটের সাথে। কারণ কি? কারণ আমার 1-এর থেকে 0-র দিকে একটা গেছে আর 1-এর থেকে 2-এর দিকে একটা গেছে, অ্যান্ড এদের প্রবাবিলিটি আছে। সো এই প্রবাবিলিটি ইন্টু টি নট প্লাস প্রবাবিলিটি ইন্টু T2, অ্যান্ড টি নট তো আমার 0 বসাই দিলাম, এটা 0 হয়ে গেল, এটা পাইলাম। আবার T2 এর ক্ষেত্রেও সেম, 1 অবশ্যই যোগ করতে হবে, হাফ ইন্টু T1, এই যে পাশে হাফ গেছে অ্যান্ড ওই পাশে হাফ গেছে, হাফ ইন্টু T3। এখানে T3 ইজ ইকুয়ালস টু 0, এটা যদি বসাই তাহলে আমি এটা পাই। অ্যান্ড এই দুইটা ইকুয়েশনকে যখন আমি সলভ করি তখন আমি হচ্ছে T2 আর T1 এর মান পাই। এখন এটা ইন্টারপ্রিটেশনটা কেমন? এটার ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ফ্রম স্টেট 1, ফার্স্ট স্টেট থেকে যদি শুরু করি, অন অ্যাভারেজ 2.5 স্টেপে আমি 0 অথবা 3-কে রিচ করি। অথবা, আমি কিন্তু বারবার এটা দেখাচ্ছি যে অর আছে এখানে। আচ্ছা, আবার আমি যদি সেকেন্ড স্টেপ থেকে শুরু করি তাহলে 2.25 স্টেপসে অ্যাভারেজে আমি 0 অথবা 3-কে রিচ করি। এখন এইখানে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন দিচ্ছে, সেটা হচ্ছে যে ওখানে তো আমার দুইটা দিয়ে দিছিল 0 অথবা 3, বাট এখানে আমার একটা দিয়ে দিছে। এইখানে আসলে এটা কেমন হবে? সো আমাকে জানতে হবে যে 3-কে হিট করার প্রবাবিলিটি বের করতে হবে। অ্যান্ড ফার্স্ট অফ অল S3 কি হবে? হিট S3 অনলি। আচ্ছা, S3 3 থেকে 3
থেকে বের হয়ে আসার প্রবাবিলিটি হচ্ছে 0 অবভিয়াসলি। এরপরে এস নট কি হবে, আমি ফার্স্ট অফ অল আচ্ছা, সো এটা এরকম হবে। আমি যদি আবার দেখাই, এখানে এস নট ইজ ইকুয়ালস টু কি হবে, এস নট ইজ ইকুয়ালস টু হবে 1 প্লাস এক স্টেপ বের হয়ে যাবো, এরপর 1 প্লাস 1 ইন্টু এস নট। 1 ইন্টু এস নট কেন, কারণ হচ্ছে আমার এই যে এটা কি গেল, এই যে এটার প্রবাবিলিটি তো 1, সো 1 ইন্টু এস নট এটা দিলাম। অ্যান্ড সেমভাবে হচ্ছে এস 1 আর এস টু বের করতে হবে, এস 1 আর এস টু কী হবে, 1 প্লাস অবশ্যই এটা ফরজ কাজ, 1 প্লাস ফরজ কাজ। এখন এখান থেকে কই যায়, ওখান থেকে হচ্ছে এইগুলির মতোই হবে। সো কই গেল, 1/3 ইন্টু টি নট এস নট, 1/3 ইন্টু এস নট প্লাস 2/3 ইন্টু টি টু মানে এস টু, 2/3 ইন্টু এস টু। আবার সেমভাবে হাফ ইন্টু হাফ আর হাফ, সো হাফ ইন্টু এস ওয়ান প্লাস হাফ ইন্টু এস থ্রি। আচ্ছা, অ্যান্ড এস থ্রি তো 0, এখানে যদি 0 বসায় আমার আলটিমেটলি এস টু আসে হচ্ছে 1 প্লাস হাফ এস ওয়ান। এখানে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমি কি আমার বাপের জন্মেও কি এটা সম্ভব যে আমি 0 থেকে বের হয়ে আবার 3-তে যাব? এটা তো কখনো সম্ভব না, কারণ 0 একটা অ্যাবজর্বিং স্টেট। তাহলে 0 থেকে বের হয়ে 3-তে যাইতে আমার মানে মিন হিটিং টাইম কতক্ষণ লাগবে? টাইম লাগবে ইনফিনিট টাইম। মানে আমি আমার তিন দুনিয়া সব শেষ হয়ে যাবে, কিন্তু আমি তাও 0 থেকে বের হয়ে 3-তে যাইতে পারবো না। অ্যান্ড এইখানে যদি যেহেতু ইনফিনিটি, তাইলে এইটার এই ইনফিনিটি যদি এখানে বসায় ইনফিনিটি, তাইলে এইটাও কি হয়ে যাবে, ইনফিনিটি হয়ে যাবে। আবার এই ইনফিনিটি যদি আবার এইখানে বসাই, তাইলে এটাও কি হয়ে যাবে, আলটিমেটলি ইনফিনিটি হয়ে যাবে। তার মানে শুধুমাত্র 3 থেকে বেরোয় 3-তে আসার প্রবাবিলিটি হচ্ছে আমার 0, সরি প্রবাবিলিটি না বলতেছি, যে মিন হিটিং টাইম হচ্ছে 0, আর বাকিগুলো থেকে বেরোয় আমার 3-তে আসার মিন হিটিং টাইম হবে ইনফিনিটি। আচ্ছা, সো এই ছিল মোটামুটি আমাদের মিন হিটিং টাইম। মিন হিটিং টাইমে আমরা কি করতেছি, যে হচ্ছে যদি আমাদেরকে অর বলে তার মানে কি, তার মানে দুইটারেই আমরা 0 ধরে নিতে পারবো। আর যদি আমাদেরকে বলে যে অর না, যে কোনো একটা, তাহলে একটারে 0 ধরবো। অ্যান্ড সেক্ষেত্রে যদি আরেকটা অ্যাবজর্বিং স্টেট থাকে, আলটিমেটলি সবগুলো ইনফিনিটি হয়ে যায়। অ্যান্ড এখানে জাস্ট প্রবাবিলিটি দিয়ে গুণ করি। অ্যান্ড সবচেয়ে ফরজ কাজ যেটা, সেটা হচ্ছে 1 যোগ করা, এটা ভুলা যাবে না কখনো। এই ছিল আমাদের মিন হিটিং টাইম অ্যান্ড মিন হিটিং টাইমের প্র্যাকটিস। আচ্ছা, তো আমরা এখন চলে যাব মিন রিটার্ন টাইমে। সো মিন রিটার্ন টাইমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, মিন রিটার্ন টাইমের থিওরিটিক্যালটা কি, থিওরিটিক্যাল হচ্ছে আমরা এতক্ষণ মিন হিটিং টাইমে দেখতেছিলাম এখান থেকে বেরোয় আরেকটা স্টেটে যাওয়ার জন্য আমার টাইম কতটুকু লাগতেছে সেটা, বাট এখন সেটা বলতেছি না। এখন হচ্ছে যে এইখান থেকে বের হয়ে আমি আবার সেম এইখানে আসতে আমার কত টাইম লাগতেছে সেটা, পুরাটা ঘুরে টুরে বা যেমনি হোক আমি এখানে আবার ফিরে আসতে কত টাইম লাগতেছে সেটা। এখানে অনেক কথা বলছে, টাইম টু কেস স্টার্টিং ফ্রম আই বাই ডেফিনেশন। আচ্ছা, অনেক কিছু বলছে, যাই হোক কথাবার্তা। আমরা এখানে ম্যাথটা দেখি। সো মিন কি বলি, মিন রিটার্ন টাইম বের করার প্রিরিকুইজিট হচ্ছে মিন হিটিং টাইম বের করা। এটা সবসময় মনে রাখতে হবে যে আমাকে যদি মিন রিটার্ন টাইম বের করতে বলে, আমাকে অবশ্যই মিন হিটিং টাইম বের করে নিতে হবে। মানে এটা নিয়ম, নাথিং টু ডু উইথ দ্যাট।
সো এখানে আমাকে একটা মার্কআপ চেইন দিয়ে দিয়েছে স্টেট 1 2 3। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোনো অ্যাবজর্বিং স্টেট কি আছে? উত্তর হচ্ছে নাই। এটা কি? এটা একটা ইররিডিউসিবল মার্কআপ চেইন। সো এখন আমরা কি করব? আমাদেরকে বলছে আচ্ছা, x নট ইজ ইকুয়ালস টু কে। সো টু হিট, এই যে হিট স্টেট 1। সো আমাদেরকে স্টেট 1-এ হচ্ছে মিন হিটিং, স্টেট 1-এর জন্য মিন হিটিং টাইম বের করতে হবে, অ্যান্ড দেন আমরা স্টেট 1-এর জন্য মিন রিটার্ন টাইম বের করবো। সো স্টেট 1-এর জন্য আমরা মিন রিটার্ন টাইম বের করার জন্য আগে আমরা কি করব? স্টেট 1-এর জন্য মিন হিটিং টাইম বের করব। তো আমরা যদি স্টেট 1 থেকে শুরু করি, তো 1 থেকে 1-এ আসতে কতটুক লাগবে? 0 লাগবে। আমরা জানি 2 থেকে যদি শুরু করি তাহলে 2 থেকে কয় দিকে যাইতেছে? একদিকে, দুই দিকে যাইতেছে। সো 1 তো যোগ করা ফরজ, আর 1/3-তে সে নিজের মধ্যে আসতেছে, আর 2/3-তে সে T3 এর দিকে যাচ্ছে। এই দুইটা করলাম। দেন T3 যদি করি, T3 থেকে আমার কয় দিকে যাচ্ছে? দুই দিকে যাচ্ছে। 1 যোগ করা ফরজ, হাফে হচ্ছে T1 এর দিকে, হাফে হচ্ছে T2 এর দিকে। এখন এই 0 এর মানটা এখানে বসাই দিব, বসাইলে এটা আসবে। অ্যান্ড দেন আমরা এই দুইটা ইকুয়েশনটা সলভ করলে আলটিমেটলি আমরা কি পাবো? T2 ইজ ইকুয়ালস টু 5 আর হচ্ছে T3 ইজ ইকুয়ালস টু 7/2, হুইচ মিনস আমরা যদি সেকেন্ড স্টেট থেকে বেরোই, এভারেজে 5 স্টেপ পরে আমরা স্টেট 1-এ আসব। আর যদি আমরা স্টেট 3 থেকে বেরোই তাহলে হচ্ছে আমরা এভারেজে 7/2 বা হচ্ছে 3.5 স্টেপ পরে স্টেট 1-এ আসবো ফিরে। এখন আমরা কি করব? মিন রিটার্ন টাইম বের করব। সো মিন রিটার্ন টাইম আমরা কিভাবে বের করি? মিন রিটার্ন টাইম R1 ইজ ইকুয়ালস টু, এখানে আমাকে এটা পড়তে হবে যে ইফ এক্স নট ইজ ইকুয়ালস টু 1, এক্স নট আমি কি বলছিলাম? ইনিশিয়াল স্টেট। আমি যদি 1 থেকেই শুরু করি, দেন ইন দ্য ফার্স্ট স্টেপ, মানে আমাকে কি করতে হবে? মেইন রিটার্ন টাইমে আমি আসলে কি করি? 1 থেকে শুরু করে 1-এই আমার ফিরে আসা, এইটার জিনিসটা বের করতে হবে। সো আমার মেইন রিটার্ন টাইমের জন্যে এক্স নট বা ইনিশিয়াল স্টেট হচ্ছে ওই স্টেটটাই যেটাতে আমরা রিটার্ন করতে চাচ্ছি অবভিয়াসলি। কারণ এটা থেকে শুরু করলে উইথ প্রবাবিলিটি, আমরা যদি এখানে দেখি, এটা থেকে শুরু করলে আসলে কী হতে পারে? হাফ প্রবাবিলিটিতে এটা নিজের মধ্যে ঢুকতে পারে, হাফ প্রবাবিলিটিতে এটা 2-এ যাইতে পারে। সো ফার্স্ট অফ অল এটা বেরোইতে হবে। সো বেরোয়ার জন্য আমার 1 যোগ করা ফরজ, এটা আমি আগেই বলছিলাম যে আমার কোনো একটা স্টেট থেকে বেরোইতে হলে আমার 1 কদম আগাইতে হয়। হ্যাঁ, 1 কদম আগায় আমার বাইরের দিকে যাইতে হয় বা দরজার বাইরে যাইতে হয়, সেটার জন্য আমার 1 যোগ করা ফরজ। এরপরে হাফ প্রবাবিলিটিতে আমি নিজের মধ্যে যদি নিজেই আসি তাহলে আমার কয়টা স্টেপ লাগবে? আমি 1-এ আসি, 1-এর থেকে বেরোয় এবার 1-এ আসতে আমার কোনো স্টেপ লাগবে না, কোনো স্টেপ লাগবে না। সেজন্য হাফ ইন্টু 0, কোনো স্টেপ লাগবে না। এই যে উই স্টে অ্যাট 1, এটার জন্য কোনো আমার স্টেপ লাগতেছে না। আর প্লাস আবার হাফ প্রবাবিলিটি নিয়ে আমার কি করতে হয়? T2 স্টেপসটা আগাইতে হয়। তাহলে হাফ ইন্টু, একটু আগে আমরা দেখছিলাম T2 ইজ ইকুয়ালস টু কত? T2 ইজ ইকুয়ালস টু 5। তাহলে আমি কি করব? 5 গুণ করে দেব এখানে। 5 গুণ করে এই সবগুলো যোগ করলে 7/2 পাবো, হুইচ মিনস আফটার উই আইদার হ্যাভ রিটার্ন অর, আচ্ছা, মানে হচ্ছে আমি যদি R1 থেকে বেরোই, আমার অন অ্যাভারেজ 7/2 বা 3.5 স্টেপে আমি আবার R1-এই ফিরে আসি বা স্টেট 1-এই ফিরে আসি। এখন এখানে বলছে নোট কি করতে, যে দ্য ফার্স্ট +1 স্টেপ কাউন্টস দ্য ফার্স্ট স্টেপ, আফটার দ্যাট উই আইদার, আচ্ছা আমরা যে এখান থেকে বেরোইলাম, বের হওয়ার পরে আমরা কি করতেছি? আইদার বেরোয়ার পরে আমরা এখানেই আবার ঢুকে যাইতেছি, অথবা আমরা
2-তে চলে যাইতেছি। অ্যান্ড যদি আমরা 2-তে চলে যাই দেন 2 থেকে 1-এ আসার জন্য আমার যতটা স্টেপ লাগে সেটা আমি জাস্ট যোগ করে দিলেই হয় প্রবাবিলিটি সহ। আর তাছাড়া আমি যদি এখানে আবার ঢুকে যাই তাহলে তো হইলো। সো এখানে যদি ঢুকে যাই তাহলে ও 0 হয়, 0 ইন্টু হাফ। আর যদি 2-তে চলে যাই তাহলে 2-এর থেকে আবার আসতে হাফ প্রবাবিলিটি লাগে, হাফ ইন্টু আমার কত 2-এর যে স্টেপস 5 সেটা। সো এভাবে করলে আমার হচ্ছে অ্যান্সার বের হয়ে যাবে 7/2। এখানে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন দিছে ফর দ্য সেম 3 স্টেট আমার R2 বি দ্য মিন রিটার্ন টাইম টু স্টেট 2, মানে আমাকে হচ্ছে মিন রিটার্ন টাইম অফ স্টেট 2 বের করতে হবে। স্টেট 2 থেকে বের হয়ে আমার স্টেট 2-তে আসার প্রবাবিলিটিটা বের করতে হবে। অ্যান্ড হচ্ছে সেট আপ ইকুয়েশন ফর হিটিং টাইম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মানে কী করতে হবে আমাকে এখানে স্টেপটা বলে দিয়েছে, আর তেমন কিছুই না। স্টেপসটা হচ্ছে আমার হিটিং টাইম বের করতে হবে R2 এর জন্য 1-এর থেকে হিটিং টাইম, 2-এর জন্য থেকে হিটিং টাইম, 3-এর থেকে হিটিং টাইম, দেন হচ্ছে আমাকে R2টা বের করতে হবে। এখানে R2টা হবে কি, R2 ইজ ইকুয়ালস টু 1 প্লাস, এবার আমরা আমাদের সূত্রের দিকে তাকাবো, সরি আমাদের গ্রাফের দিকে তাকাবো। এখানে R2 মানে এখান থেকে বেরোয়ার কয়টা প্রবাবিলিটি, 2টা। একটা হচ্ছে বেরোয় নিজের এখানেই আসবে, সো নিজের এখানে আসতে তার কয়টা স্টেপ বা কত টাইম লাগবে, 0 টাইম লাগবে। তার মানে 1 প্লাস 1/3 ইন্টু 0 প্লাস আরেকটা হচ্ছে আমার 2/3 ইন্টু T3। সো 2/3 ইন্টু T3। এই T3টা আমি কোত্থেকে পাবো, এই যে এখান থেকে। আমি যখন মিন হিটিং টাইম বের করব তখন 3 স্টেট থেকে আমার সেকেন্ড স্টেটে আসার জন্য যে মিন হিটিং টাইম ওটাই হচ্ছে আমার T3। ওটা বের করার পর আমি জাস্ট এখানে মান বসাই দিলে আমি R2 এর মানটা পেয়ে যাব। শেষ, ইজি। সো দিস ওয়াজ ইট। আমরা মিন হিটিং টাইম, মিন রিটার্ন টাইম কেমনে করব, জাস্ট ফার্স্টে মিন হিটিং টাইমটা বের করে নিব, দেন ওই মিন হিটিং টাইমের যেই ভ্যালুটা আছে ওই ভ্যালুটাকে ইউজ করে মিন রিটার্ন টাইম বের করব। সো দ্যাট ওয়াজ ইট ফর মিন রিটার্ন টাইম।